কারণ আসিফ নজরুলের কথা আপনি চিন্তা করেন, এখন সরাসরি তিনি 180 ডিগ্রি ঘুরে গিয়ে তারপরে জনগণের বিরুদ্ধে চলে গেলেন। আসিফ নজরুল এরা প্রচুর টাকা কামাচ্ছে ভাই, যে টাকা যেমনি দিচ্ছে ওইভাবে কামাচ্ছে, কামাই আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আপনার পুনর্বাসন করার চেষ্টা করছে। এবার আসিফ নজরুলকে কড়া হুঁশিয়ারি দিলেন জনাব তারেক রহমান। ২৪ ঘন্টার মধ্যে আইন উপদেষ্টা আসিফ। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, গত 3 মাস আগেও যাকে সবাই ফেরেশতার মতো জানতো সে আসিফ নজরুল কিন্তু এখন দেশের সব ঝামেলার মাস্টার মাইন্ড, যেগুলি কিন্তু ফাঁস করেছেন আলোচিত সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই। হ্যাঁ দর্শক, আসিফ নজরুল সম্পর্কে এমনই সব গোপন তথ্য দিয়েছেন যেগুলো দেখলে কিন্তু দর্শক আপনার চোখ একেবারে কপালে উঠে যাবে। তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে একেবারে সম্পূর্ণ দেখবেন, তবে আপনি বিষয়টি ভালো করে বুঝতে পারবেন। তাহলে চলুন দর্শক, আপনার মূল্যবান সময়টি আর নষ্ট না করে আমরা সেই কাঙ্ক্ষিত রিপোর্টটি দেখে আসি। আসিফ নজরুল এরা প্রচুর টাকা কামাচ্ছে ভাই, যে টাকা যেমনি দিচ্ছে ওইভাবে কামাচ্ছে, কামাই আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আপনার পুনর্বাসন করার চেষ্টা করছে। এই যে আপনারা দেখেন আগস্ট জুলাইয়ের পরে 3 মাস ওবায়দুল কাদের দেশে অবস্থান করেছিল, 3 মাস পরে ওবায়দুল কাদেরকে কার ইন্ধনে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় পাচার করে দেওয়া হলো। কিভাবে গেল? প্লেনে তো যায় নাই ভাই, কারণ এয়ারপোর্টের ইমিগ্রেশন তাকে ধরে ফেলতো যে ওবায়দুল কাদের তো পাসপোর্ট আছে। আচ্ছা পাসপোর্ট তিনি না তো ফেক পাসপোর্ট মনে করেন বানাইলো, কিন্তু ফেক পাসপোর্ট বানানোর পরেও তো তার চেহারাটা কম বেশি সবাই চিনে। ওবায়দুল কাদেরকে ইমিগ্রেশনে আটকা ফেলাইতো। এটা মূলত আসিফ নজরুল, আসিফ নাহিদ বলেন, এরা প্রচুর টাকা কামাচ্ছে ভাই, যে টাকা যেমনি দিচ্ছে ওইভাবে কামাচ্ছে, কামাই আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আপনার পুনর্বাসন করার চেষ্টা করছে, পার্টি নেতাদেরকে ধরছে। এখনো দেশে অনেক নেতা কর্মীরা আছে আওয়ামী লীগের। এখন আপনি যদি খোঁজেন, স্বরাষ্ট্রমন্ত্রী আছে আসাদুজ্জামান কামাল, ও এখনো দেশে অবস্থান করছে। ডিবি হারুন গত 2 সপ্তাহ আগে ডিবি কার্যালয়ে গিয়েছিলাম, গত 2 সপ্তাহ আগে শুনেছি ডিবি হারুন 2 সপ্তাহ আগে দেশ ত্যাগ করেছে, 3 সপ্তাহ আগে। তারপরে আমেরিকা গিয়ে নাগরিক টিভিতে উনি কথা বলেছেন। কিন্তু আমার কথা হচ্ছে যে আমেরিকা উনি গেল কিভাবে? উনি তো ফ্লাই করে গেছেন আমেরিকা, উনি তো আর ইন্ডিয়া দিয়ে পাচার হয়ে যান নাই। কিভাবে বাংলাদেশের এয়ারপোর্ট থেকে উনি বের হলো? তাহলে 3 মাস আপনি চালাইলেন, আমার বলেন এই উপদেষ্টারা 3 মাস কি করলেন আমাকে একটু বলেন। বিভিন্ন এই যে এখন আপনার সচিব নিয়োগ হচ্ছে, ডিসি নিয়োগ হচ্ছে, কোটি কোটি টাকার লেনদেন ভাই। সচিবের কাজ কি জানেন আপনি? শুধু সাইন করা আর হচ্ছে বাজেট নির্ধারণ করা। সচিবের কাজ হচ্ছে রাস্তা দ্বারা এখানে ট্রাফিকের নিয়ন্ত্রণ করা না, ওদের কাজ হচ্ছে বাজেট নিতে। আসিফ নাহিদ জানতো যে দেশ থেকে অন্য পালাতে হবে, তো এই দায়িত্বটাই নেই। দায়িত্ব নিচ্ছেন, ট্রাফিকের দায়িত্ব পালন করতেছেন, ট্রাফিকের জন্য যে ছাত্রদেরকে নিয়োগ করতেছেন, নিয়োগ দিচ্ছেন এখন পর্যন্ত। এই যে আওয়ামী লীগের হাসানাত গতকালকে বলছে যে আমরা কাউন্সিলরদেরকে আবার প্রতি এলাকায় পূর্ণ নির্ধারণ করবো, তাদের নিয়ে নতুন দল গঠন করবো। তাহলে কাউন্সিলর কি আপনার বাবা মানে কাউন্সিলরদেরকে নিয়ন্ত্রণ করছে? শেখ হাসিনা নিয়ন্ত্রণ করছে কাউন্সিলরদেরকে। তারা কাউন্সিলরদের মাধ্যমে বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে। চাঁদাবাজি ট্রেন শুরু হয়েছে কাউন্সিলরদের থেকে, মেয়রদের থেকে। আপনারা সেই আওয়ামী লীগের ফেসিবাদের লোকদেরকে নিয়ে কিংস পার্টি এবং এই দলকে বড়সড় করার জন্য রক্তের ওপর পাড়া দিয়ে শহীদদের সাথে বেইমানি করতেছেন, আবার আবু সাঈদের কবরের সামনে গিয়ে মুনাজাত করে দোয়া করতেছেন। আরে ভাই 2 মুখটা কাহিনী বাদ দেন, বুঝছেন? একদম বাংলা কথা বললাম, কদিন পর পিটানি খাবেন, তখন ভাল লাগবে। সাধারণ শিবিররা যেই পরিমাণ অত্যাচার জুলুম সহ্য করেছে, ছাত্রদল বলেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা যেই পরিমাণ টর্চার হয়েছে, তারা কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগের পক্ষে মুখ তুলে নেই। আর আপনারা কেন্দ্রীয় সমন্বয় করে আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছেন। এবার আইন উপদেষ্টা আসিফ নজরুলের আরো একটি গোপন তথ্য ফাঁস করলেন সাংবাদিক ইলিয়াস হোসেন। সামনে আনলেন মাদক ও নারী ঘটিত এক ভয়াবহ অভিযোগ। হাসিনার পতনের আগে আসিফ নজরুলকে সাক্ষাৎ একজন ফেরেশতাই ভাবত দেশবাসী। আইন উপদেষ্টা হয়ে গত কয়েক মাসে তার কথা ও কাজে মিল না পেয়ে সাধারণ মানুষের কাতারে নামিয়ে দিয়েছে তারা। আর এবার ইলিয়াস হোসেনের অভিযোগ শুনে হতবাক দেশবাসী। তার মানে আওয়ামী নেতাদের মতো আসিফ নজরুলও চরিত্রহীন? এরই মধ্যে এই প্রশ্ন উঠেছে। এমনিতেই তিনি 3 বিয়ে করেছেন, তার উপর ইলিয়াস হোসেন কি এমন গোমর ফাঁস করলেন যা তার ভদ্রতার মুখোশ খুলে দিল? এ নিয়ে বিস্তারিত থাকছে জীবনের কথার এই পর্বে। বাংলাদেশকে অস্থিতিশীল এবং ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতে এক ভয়াবহ ষড়যন্ত্রের তথ্য নিয়ে সম্প্রতি একটি ডকুমেন্টারি প্রকাশ করেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। সেখানে দাবি করা হয় গত 3-4 আগস্ট ক্যান্টনমেন্টে ভারতের দালালদের সঙ্গে মিটিং করেছেন আসিফ নজরুল। দীর্ঘ সেই ভিডিওতে আসিফ নজরুলের আরো নানান গোপন তথ্যই তুলে এনেছেন ইলিয়াস হোসেন। এরই মধ্যে সেই অভিযোগের জবাব দিয়েছেন আইন উপদেষ্টা, তুচ্ছ-তাচ্ছিল্য করে মিডিয়ায় যা তা বলেছেন। তার পাল্টা জবাব দিয়েছেন ইলিয়াস হোসেন। একটি ফেসবুক পোস্টে আসিফ নজরুলের ভয়াবহ তথ্য সামনে এনেছেন তিনি। অন্য একটি পোস্টে তিনি ভারতের চাপে মুন্নিকে ছেড়ে দেবার অভিযোগ তুলেছেন। আইন উপদেষ্টা হিসেবে সেখানেও নজরুলের হাত থাকতে পারে। যাই হোক, নারী ঘটিত পোস্টে ইলিয়াস হোসেন লিখেছেন, আসিফ নজরুল আমার সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলেছে, কিছু মনে করি নাই, শুধু একটা কথাই খুব খারাপ লেগেছে। তিনি বলেছেন আমাকে জাতির পিতা বানায় না দিলে মনে হয় আমি থামব না। তারপরে প্যারায় ইলিয়াস হোসেন আসিফ নজরুলকে উদ্দেশ্য করে লিখেছেন, আসিফ নজরুল আমি জাতির পিতা না, একটা ইউপি মেম্বারও হতে চায় না, এখনো পার্ট টাইম উবার চালাই। ইলিয়াস হোসেনের এরপরের লাইনে চোখ কপালে ওঠে। সে লাইনে আসিফ নজরুলকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, আপনাকে যার ভাই বোতল নারী সাপ্লাই দেয় তারা কিন্তু আওয়ামী লীগ সরকারের সময়ও 2-3 বার দেশে গিয়েছে।
আমরা যেতে পারি নাই। যখন যাবার সময় এসেছে তখন আপনাদের সাথে মিলেমিশে ধান্দাবাজি করতে পারতাম। এখানে মূলত বিশেষভাবে চোখ আটকে যায়, মানে আসিফ নজরুলকেও কেউ নারী ও বোতল সাপ্লাই করে? এসব দিয়ে তিনি কি করেন? তার ঘরে তো সুন্দরী তরুণী স্ত্রী আছেন, তিনি তো কথাবার্তায় যথেষ্ট ধার্মিকতাও দেখান। তাহলে নারী কিংবা বোতল দিয়ে তার কাজ কি? ইলিয়াস হোসেন এখানে পুরো বিষয়টি পরিষ্কার করেননি। তিনি যেমন সেই নারী ও বোতল সাপ্লাইকারীর নাম প্রকাশ করেননি, তেমনি ভাবে জানাননি আসিফ নজরুল সেসব নারী ও বোতল দিয়ে কি করেন, তিনি নিজে ব্যবহার করেন নাকি দালাল হিসেবে ব্যবসা করেন। ইলিয়াস হোসেন পরিষ্কার না করলেও সাধারণ মানুষ বোঝার বাকি নেই। এতদিন নানান জনে আসিফ নজরুলের নামে যেসব অভিযোগ করত সেসবই সত্যি। ঘরে তরুণী স্ত্রী রেখেও হয়তো তারই নারী লাগে। ছাত্রলীগ যুবলীগ তার 3 বিয়ে নিয়ে কথা বললে সাধারণ মানুষ ডিফেন্ড করেছে। ছাত্রীদের সাথে তার নাম জড়িয়ে নানান প্রচার করা হলেও প্রতিবাদ করত ছাত্র জনতা। অথচ সেই তার নামেই এখন নারীবাজির অভিযোগ, আর অভিযোগটা তুলেছেন সাধারণ কেউ নন, ইলিয়াস হোসেনের মতো সাংবাদিক, যার কোনো তথ্য খুব বেশি মিথ্যা হবার সুযোগ নেই। সেই পোস্টটিতে ইলিয়াস হোসেন কেবল নারী ও মাদক নিয়েই কথা বলেননি, তুলেছেন আরো কিছু অভিযোগও। আকারে ইঙ্গিতে ভারতের কথায় মুন্নিকে ছেড়ে দেবার অভিযোগও। ইলিয়াস হোসেন লিখেছেন, আপনি আসিফ নজরুল কদিন আগেও আমাকে বলেছিলেন ইলিয়াস কি লাগবে, দেশে চলে আসেন, ব্লা ব্লা। আপনার মতো একজন প্রভাবশালী উপদেষ্টা যদি কাউকে ফোন করে এই কথা বলে তাহলে আর কি লাগে? কিছু চাওয়ার নাই তাই বলেছিলাম। স্যার কিছু চাই না, শুধু আপনি 5 তারিখের আগে যা বলতেন কাজগুলো তেমন করেন। ইলিয়াস হোসেন আসিফ নজরুলকে উদ্দেশ্য করে লিখেছেন, আপনাকে তো আমরা অনেক ভালোবাসতাম, অথচ আমি প্রথম আলো নিয়ে নিউজ করলাম, আপনি তাদের পক্ষে পোস্ট করলেন। কালবেলা নিয়ে নিউজ করলাম, আপনি কালবেলার পক্ষে পোস্ট করলেন। তিনি বলেন, আপনার যাওয়ার কথা আবরারের বাসায়, গেলেন রবীন্দ্র কাচারিতে। আওয়ামী লীগের হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরছে, ধরা হচ্ছে না, উল্টো জামিন হতে শুরু করেছে। জামিন কি স্যার ফ্রি হচ্ছে? কোন জেলা জজের বাপের ক্ষমতা আছে উপরের আদেশ ছাড়া আওয়ামী লীগের হত্যা মামলার কোন আসামিকে জামিন দেওয়ার? আমরা কিছু বুঝি না? ইলিয়াস হোসেন বলেন, সুন্দর করে কথা বলে লাভ নাই, আমরা এসব নাটক বুঝি। শুধু এতটুকুই বললাম, এত বড় সুযোগ পাবার পরেও দেশটাকে সঠিক রাস্তায় আনতে পারলেন না, এই জাতি আপনাকে ক্ষমা করবে না স্যার। পরিশেষে ইলিয়াস হোসেন জানান, তিনি কিছু চান না, তবে কেউ দেশের বিরুদ্ধে গেলে তাকে যত হাত নেওয়া দরকার নিতে থাকবো। এর আগে আলোচিত সেই ডকুমেন্টারিতে ইলিয়াস হোসেন যেসব প্রশ্ন তুলেছিলেন সেসবের যৌক্তিক ব্যাখ্যা না দিয়ে আসিফ নজরুল নেকা কান্না করেছেন। ইলিয়াস হোসেনকে উদ্দেশ্য করে আইন উপদেষ্টা আরো বলেন, আপনি তো সত্যের কাছাকাছি থাকলেও মানুষ প্রতিবাদ করবে, কিন্তু এটা এতটাই আজগুবি যে তার তো একটা সীমা থাকা দরকার। এটা ব্যক্তিগতভাবে বললাম, শুধু আমার ক্ষেত্রে। ইলিয়াস হোসেন কার উদ্দেশ্য সার্ভ করছেন প্রশ্ন রেখে আসিফ নজরুল বলেন, আজ আমাদের রাষ্ট্র গঠনের দায়িত্ব, এত মানুষের স্যাক্রিফাইসের বিনিময়ে আমাদের প্রধান কাজ কি? আমি সবসময় বলি, আমাদের প্রধান কাজ হচ্ছে 4টা: গণহত্যার বিচার, আহত নিহতের পরিবারের পুনর্বাসন, সংস্কার ও নির্বাচন। 17 বছর বাংলাদেশের মানুষ ভোট দেয় না, বাংলাদেশের তরুণরা ভোট দেয় না। নেটিজেনদের বেশিরভাগ মন্তব্য করেছে ইলিয়াস হোসেন মিথ্যা নিউজ করে না। অনেক বিশ্লেষকগণও বলছেন আসিফ নজরুলের ব্যাপারে অভিযোগটা সত্য। আসিফ নজরুল ইভেন আসিফ আর নাহিদকে সরকারেও নিতে চাননি, বরং কিছু মানুষকে দায়িত্ব দিয়ে বলেছিলেন, ওদের বোঝাও, ওরা সরকারে কি বুঝে। এই সময় আসিফ নাহিদরা বেঁকে বসে। ডক্টর ইউনুসকেও মাইনাস এর ট্রাই করা হয়েছিল, ছাত্ররা সেটাও রুখে দেয়। মাহফুজ রাজবন্দীদের মুক্তির কথা বলেছিলেন, খুব সম্ভবত জরুরি অবস্থা বা আর্মির শাসনের কথা মাথায় রেখে, যাতে পরবর্তীতে আন্দোলন সংগ্রাম ঠিকভাবে করা যায়। আপনাদের মনে আছে কিনা, আসিফ মাহমুদ তখন জনগণকে মাঠ ছাড়তে না করেছিলেন ফেসবুকে, বলেছিলেন এখনো আপনারা মাঠে থাকেন। খুব সম্ভবত এ একটা আহ্বানই সরকারের মধ্যে ইউনুস আর ছাত্রদের ইনক্লুড করতে সবচেয়ে বড় ভূমিকাটা রাখে। বিপরীতে নেটিজেনদের মোটা অংশই ইলিয়াসের পাশে দাঁড়াচ্ছেন। অনেকে বলছেন, এত দূর থেকেও আপনি বাংলাদেশ নিয়ে এত তথ্যবহুল ভিডিও বানিয়ে আমাদেরকে বিপদ থেকে রক্ষার চেষ্টা এবং সতর্ক করেই যাচ্ছেন, অথচ দেশের মিডিয়া মুখে কুলুপ এঁটে আছে। আমাদের ব্যর্থতা ভাই, আপনার মতো দেশপ্রেমিক সাংবাদিককে আমরা মূল্যায়ন করতে পারিনি ঘরের শত্রুদের কারণে। ইনশাল্লাহ একদিন বাংলাদেশের মানুষ আপনাদের মতো দেশপ্রেমিকদেরকে সম্মানিত করবে। মাহমুদুল হক জালিশ নামের একজন আলেম বলেছেন, ইলিয়াস ভাই, আপনি যে দেশপ্রেমিক সেটা বাংলাদেশের মানুষের কাছে প্রমাণিত। নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করে যাচ্ছেন। কিন্তু আসিফ নজরুলের বর্তমানের অনেক কাজ নিয়ে সন্দেহ আছে। সে দেশবাসীর কাছে নিজের অবস্থান ক্লিয়ার করুক, কথায় নয় কাজে নিজের অবস্থান স্পষ্ট করুক। তানিয়া আমিন বলছেন, স্যালুট ভাই, আপনাকে নিয়ে আর বেশি কিছু লেখার প্রয়োজন নেই। আপনি দেশের মানুষের ভালোবাসা ছিলেন, আছেন, থাকবেন ইনশাল্লাহ। দেশের বিরুদ্ধে গিয়ে যারা এখনো বেইমানি করবে তাদের বিচার আল্লাহ করবে। মুশাহিদ বাশার নামের একজন নেটিজেনের মন্তব্য, যারা এখনো নজরুলকে চিনতে পারছে না তারা তার পুরনো ফেসবুক পোস্ট আর এখনকার বাস্তবায়নগুলো দেখলে বুঝতে পারবেন, চিনতে পারবেন। দর্শক, আপনি যেহেতু সোশ্যাল মিডিয়া ফলো করেন, আপনি নিশ্চয়ই আসিফ নজরুলের পুরনো কথাবার্তা শুনেছেন, তার পুরনো পোস্টও দেখেছেন। সেসবের সাথে বর্তমানে তার কাজে কোনো মিল কি খুঁজে পান? ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানিয়ে দিন আপনার রায়। মনে করিয়ে দেই, এতদিন ভারত বিরোধী বয়ান দিয়ে এই নজরুল রায় এখন ভারতের ভয়ে মুন্নিকে হাতে পেয়েও আদর করে ঘরে ফিরিয়ে দিয়ে আসে। এবার আসিফ নজরুলকে কড়া হুঁশিয়ারি দিলেন জনাব তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার দলের সকল নেতাকর্মীদেরকে কড়া নির্দেশনা দিলেন লন্ডন থেকে, যে বাংলাদেশের
মাথাটা, স্বৈরাচারের মাথাটা পালিয়ে গিয়েছে, কিন্তু তার লেজ সহ সমস্ত শরীর রয়ে গিয়েছে। রন্ধ্রে রন্ধ্রে সব জায়গায় সব অবস্থানে অবস্থান করছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দোসররা। আসিফ নজরুলকে উদ্দেশ্য করে উনি কঠিন বক্তব্যটি দিয়েছেন। বিচক্ষণ কথাগুলোর ভিতরে উনি বলেছেন যে ষড়যন্ত্রের জাল ওরা যেভাবে বুনেছে, আমাদের ভিতরে ওরা লুক ঢুকিয়ে দিয়েছে, ওদের লুক আমাদের ভিতরে আছে। যে কথাটা জনাব তারেক রহমান নিজের মুখ দিয়ে বলেছেন, এই কথাটার উপরে আমি আশা করছি বিএনপি সহ জামাত সহ বিরোধী দলের যারা আছেন, যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করে 24-এ স্বৈরাচারকে বিদায় দিয়েছেন, আপনাদের এই জনাব তারেক রহমানের এই বিচক্ষণ কথাটাকে মূল্যায়ন করতে হবে। তারেক রহমান সাহেব একা বাংলাদেশের মালিক নয়, বাংলাদেশের মালিক বাংলাদেশের 18 কোটি মানুষ। এবারের 18 কোটি মানুষের যৌথ সংগ্রামে, যৌথ আন্দোলনে তারেক রহমান সাহেব, জামাতের আমির, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বক্তব্যের ভিতরে আপনারা জেগে উঠেছিলেন। আমরা যারা বিদেশে থেকে ইউটিউবের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে জাগিয়েছিলাম, আজকে আমরা নিজেরা হতাশা নয় বরঞ্চ ভয় আতঙ্কে আছি যে না জানি কখন আবার স্বৈরাচাররা আপনাদের উপরে এসে গলা চিপে ধরে। কারণ স্বৈরাচারের দোসররা প্রত্যেকটা সেক্টরে সেক্টরে খুব শক্তিশালী অবস্থায় আছে। এই শক্তিশালী অবস্থা থেকে দূরীকরণ করতে হলে সবচাইতে বড় যেটা দরকার হবে সেটা হলো জামাত, বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্ররা আছে, তারা একই সাথে ভাই ভাইয়ের মতো হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে শক্তিশালী ভাবে আপনারা রাস্তাঘাটে, হাটে বাজারে, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সব ক্ষেত্রে আপনাদের অবদান রাখতে হবে। আপনারা যদি নিজেদের সর্বোচ্চ ত্যাগ আর কুরবানি না দেন, তাহলে সেই সুকুনের থাবা থেকে বাংলাদেশের মানচিত্রকে রক্ষা করা কঠিন হয়ে যাবে। তাই প্রিয় দর্শক, প্রিয় দেশবাসী, আপনাদের কাছে জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমি জনাব তারেক রহমানের বক্তব্যটাকে আপনাদের মাঝে তুলে ধরছি এই কারণে যে আপনারা জনাব তারেক রহমানের কথাগুলার মূল্যায়ন করবেন। শুরুতেই দর্শক আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং এই ভিডিওতে আলোচিত বিষয় সম্পর্কে আপনার মতামত কি? দর্শক কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু।